পরীক্ষা আসন্ন আর বেশি দিন বাকি নেই, কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও পরিপক্ক করে তোলার জন্য আমাদের বেশ কিছু প্রশ্ন দেখে নেওয়া উচিত, বেশ কিছু আলোচনা করে নেওয়া উচিত এবং নতুন কিছু ইনফরমেশান পেলেও সেটাকে নোট করে রাখা উচিত এবং পুরনো ইনফরমেশান হলে সেগুলো রিভিশন তো অবশ্যই হয়ে যাবে। যদিও আজকের ভিডিওটা একটুখানি দীর্ঘ হবে, কারণ এই ভিডিওটা আমি নিয়ে এসেছি তোমাদের জন্য 60টি প্রশ্ন, যেখানে তোমরা নিজেদেরকে যাচাই করে নিতে পারবে তোমাদের প্রস্তুতি এতদিন ধরে কেমন হয়েছে, কতগুলো তোমরা পারছো, সেই ক্যালকুলেশনটাও কিন্তু করে রেখো। আজকের মূলত আলোচনার বিষয় ইউনিট 4-এর হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের যে সমস্ত বিষয়গুলো সাব ইউনিট এতে রয়েছে, ব্রাহ্মণিক এডুকেশন, বুদ্ধিস্ট এডুকেশন এবং ইসলামিক এডুকেশন। মূলত এই তিনটে বিষয়ের সামগ্রিক দিক নিয়েই আজকের আলোচনা। তো ভিডিও দীর্ঘ হলেও শেষ পর্যন্ত যদি দেখো নিশ্চয়ই উপকৃত হবে। আর এখন তো সময় দেওয়াই প্রয়োজন এই প্রশ্ন উত্তর আলোচনাতে। প্রশ্ন উত্তরই এখন একমাত্র জায়গা যেখান থেকে তোমাদের প্রস্তুতি তোমরা নিজেরাই যাচাই করতে পারো, নিজেরাই মূল্যায়ন করতে পারো। এবং আমার প্রশ্ন উত্তরে তোমরা জানো শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর থাকে না, তার সাথে থাকে সেই রিলেটেড আরও বেশ কিছু ইনফরমেশান, এক্সপ্লেনেশন। সেখান থেকে তোমরা কিছু নতুন ইনফরমেশানও গ্যাদার করতে পারো বা তোমাদের জানাটাকে আরেকটু পুনরুজ্জীবিত করতে পারো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা। নমস্কার, এডুইডেন্সে প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের প্রথম প্রশ্ন, উপনিষদ অনুসারে মানব জীবন সুষ্ঠুভাবে অতিবাহিত করার জন্য কয় প্রকার বিদ্যার প্রয়োজন? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। উপনিষদ অনুসারে মানব জীবন সুষ্ঠুভাবে অতিবাহিত করার জন্য কয় প্রকার বিদ্যার প্রয়োজন? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। সঠিক উত্তর কি বলে ফেলো চটজলদি, আমরা দেখেও নেব এর সঠিক উত্তর এখনই। এর সঠিক উত্তর হলো 2 প্রকার। উপনিষদে বলা হয়েছে যে রিপুতাড়িত মানব জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে 2 প্রকার বিদ্যার প্রয়োজন, পরাবিদ্যা ও অপরাবিদ্যা। এই 2 প্রকার বিদ্যা মানুষের আধ্যাত্মিক এবং পার্থিব উভয় জীবনের বিকাশের জন্য অপরিহার্য। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় নিচের কোনটিকে পরাবিদ্যা হিসাবে গণ্য করা হতো? শিল্প ও কলা, বিজ্ঞান ও শল্যবিদ্যা, ব্রহ্মবিদ্যা, তর্কশাস্ত্র ও দর্শন। কোনটা ঠিক? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় নিচের কোনটিকে পরাবিদ্যা হিসেবে গণ্য করা হতো? শিল্প ও কলা, বিজ্ঞান ও শল্যবিদ্যা, ব্রহ্মবিদ্যা, তর্কশাস্ত্র ও দর্শন, আর্টস অ্যান্ড ক্রাফটস, সায়েন্স অ্যান্ড সার্জারি, ব্রহ্মবিদ্যা, লজিক অ্যান্ড ফিলোসফি। কোনটাকে পরাবিদ্যা হিসেবে গণ্য করা হতো? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো ব্রহ্মবিদ্যা। প্রাচীন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় যে জ্ঞান পরম ব্রহ্মকে জানতে সাহায্য করে তাকেই পরাবিদ্যা বলা হতো। এই জ্ঞান লাভ ছিল মোক্ষ বা মুক্তি লাভের প্রধান পথ। এর বিপরীতে অপরাবিদ্যা ছিল জাগতিক জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জ্ঞান, যেমন শিল্প, বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা ইত্যাদি। পরাবিদ্যাকে সর্বোচ্চ জ্ঞান হিসেবে বিবেচনা করা হতো, কারণ এটি মানুষকে জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ আধ্যাত্মিক মুক্তি অর্জনে সাহায্য করত। পরের প্রশ্ন দেখে নিই। ব্রাহ্মণ্য যুগে মোক্ষ লাভের মাধ্যমকে কি বলা হতো? চতুরাশ্রম, ব্রহ্মচর্য, সন্ন্যাস, আত্ম উপলব্ধি। ব্রাহ্মণ্য যুগে মোক্ষ লাভের মাধ্যমকে কি বলা হতো? চতুরাশ্রম, ব্রহ্মচর্য, সন্ন্যাস, আত্ম উপলব্ধি। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হচ্ছে আত্ম উপলব্ধি। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ছিল আত্ম উপলব্ধি বা আত্মজ্ঞানের মাধ্যমে মোক্ষ লাভ করা। এই মোক্ষ মানুষকে শোক, দুঃখ, জরা, ব্যাধিগ্রস্ত মায়াময় জগৎ থেকে মুক্তি এনে দিত এবং পরম ব্রহ্মের সাথে একাত্ম হতে সাহায্য করত। মোক্ষ লাভ ছিল শিক্ষার চূড়ান্ত উদ্দেশ্য। চতুরাশ্রম ছিল জীবনের 4টি পর্যায়, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস, যা এই মোক্ষ লাভেরই পথেরই অংশ ছিল। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য যুগে অক্ষর শিকরণ বা বিদ্যারম্ভ অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হতো? গুরুগৃহ, গুরু আশ্রম, শিক্ষার্থীর আপন আলয়, তপবন। কোনখানে অক্ষর শিকরণ বা বিদ্যারম্ভ অনুষ্ঠান অনুষ্ঠিত হতো? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো
শিক্ষার্থীর আপন আলয়ে। অক্ষর শিকরণ বা বিদ্যারম্ভ ছিল শিক্ষার প্রারম্ভিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি শিক্ষার্থীর নিজেদের বাড়িতেই অনুষ্ঠিত হতো। এটি ছিল শিশুর জীবনের প্রথম আনুষ্ঠানিক শিক্ষা পর্ব। এরপর উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীকে গুরুগৃহে নিয়ে যাওয়া হতো, যেখানে তার প্রকৃত শিক্ষা জীবন শুরু হতো। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় উপনয়নের মাধ্যমে কাদের দ্বিজত্ব এর স্বীকৃতি দেওয়া হতো না? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় উপনয়নের মাধ্যমে কাদের দ্বিজত্বের স্বীকৃতি দেওয়া হতো না? ব্রাহ্মণ ও ক্ষত্রিয়, ক্ষত্রিয় ও বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় উপনয়নের মাধ্যমে কাদের দ্বিজত্বের স্বীকৃতি দেওয়া হতো না? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো শূদ্র। উপনয়ন ছিল একটি পবিত্র অনুষ্ঠান যা ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য সন্তানদের জন্য নির্ধারিত ছিল। এই অনুষ্ঠানের মাধ্যমেই তারা দ্বিজ বা দ্বিতীয়বার জন্মপ্রাপ্ত হিসেবে স্বীকৃত হতো, কারণ এটি তাদের আধ্যাত্মিক জীবনে প্রবেশের সূচনা করত। কিন্তু শূদ্রদের জন্য এই অনুষ্ঠান নিষিদ্ধ ছিল, যার ফলে তারা গুরুগৃহে শিক্ষালাভের অধিকার থেকে বঞ্চিত হতো এবং সমাজের মূল শিক্ষাধারার বাইরে থেকে যেত। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থীকে গুরুগৃহে কত বছর থাকতে হতো? 8 বছর, 11 বছর, 12 বছর, জীবনের পূর্ণ সময় কত বছর থাকতে হতো গুরুগৃহে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায়? সঠিক উত্তর হলো 12 বছর। গুরুগৃহে বিদ্যাভ্যাসের জন্য সাধারণত একজন শিক্ষার্থীকে 12 বছর থাকতে হতো। এই সময়কালকে ব্রহ্মচর্য জীবন বলা হতো। এই সময়ে শিক্ষার্থী গুরু পরিবারের একজন সদস্য হয়ে কঠোর নিয়মানুবর্তিতায় এবং গুরুর সেবায় জীবনযাপন করত। একটি বেদের জন্য 12 বছর, অর্থাৎ 4টি বেদের জন্য 48 বছর পর্যন্ত শিক্ষা গ্রহণের বিধান ছিল। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতির তৃতীয় ধাপ কোনটি? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতির তৃতীয় ধাপ কোনটি? উপক্রম, শ্রবণ, আবৃত্তি, অর্থবাদ। উপক্রম, শ্রবণ, আবৃত্তি, অর্থবাদ কোনটা ঠিক? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতির তৃতীয় ধাপ কোনটি? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো অর্থবাদ। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষণের পদ্ধতিটি ছিল বহু ধাপ বিশিষ্ট। প্রথম ধাপ ছিল উপক্রম বা প্রস্তুতির পর্ব, যেখানে নতুন বিষয় শুরু করা হতো। দ্বিতীয় ধাপ ছিল শ্রবণ ও আবৃত্তি, যেখানে গুরু পাঠদান করতেন এবং শিষ্যরা তা মনোযোগ দিয়ে শুনতেন ও আবৃত্তি করতেন। এরপর তৃতীয় ধাপ ছিল অর্থবাদ, যেখানে পাঠের গভীর অর্থ ব্যাখ্যা করা হতো এবং শিক্ষার্থীরা তা উপলব্ধি করত। এটি ছিল জ্ঞানের চূড়ান্ত রূপ। অনেকে মনন ও নিদিধ্যাসন কোথায় গেল তা খোঁজ করছে, হয়তো অ্যাকচুয়ালি অর্থবাদের মধ্যেই ওই দুটো পর্যায় থাকে, মনন ও নিদিধ্যাসন। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় সমাবর্তন অনুষ্ঠান কি ছিল? শিক্ষারম্ভের অনুষ্ঠান, ব্রহ্মচর্য জীবনের সমাপ্তি ঘোষণা, উপনয়নের অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় সমাবর্তন অনুষ্ঠান কি ছিল? শিক্ষারম্ভের অনুষ্ঠান, ব্রহ্মচর্য জীবনের সমাপ্তি ঘোষণা, উপনয়নের অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো ব্রহ্মচর্য জীবনের সমাপ্তি ঘোষণা। সমাবর্তন ছিল একটি গুরুত্বপূর্ণ সমাপনী অনুষ্ঠান, যার মাধ্যমে গুরুগৃহে বিদ্যার্থীর ব্রহ্মচর্য জীবনের সমাপ্তি ঘোষণা করা হতো। এই অনুষ্ঠানের পর শিক্ষার্থী দণ্ড, মেখলা, অজিন ইত্যাদি ব্রহ্মচর্যের প্রতীকগুলি ত্যাগ করত এবং গার্হস্থ্য জীবনে প্রবেশের জন্য প্রস্তুত হতো। এটি ছিল শিক্ষা জীবনের একটি পূর্ণতা ও জীবনের পরবর্তী ধাপের সূচনা। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষায় কোন উপাধিটি সেই সকল বিদ্যার্থীদের দেওয়া হতো যারা সকল বেদ অধ্যয়ন করেছে কিন্তু সকল ব্রত পালন করেনি? ব্রত স্নাতক, বিদ্যা স্নাতক, বিদ্যাব্রত স্নাতক, স্নাতক। ব্রত স্নাতক, বিদ্যা স্নাতক, বিদ্যাব্রত স্নাতক, স্নাতক। ব্রাহ্মণ্য শিক্ষায় কোন উপাধিটি সেই সকল বিদ্যার্থীদের দেওয়া হতো যারা সকল বেদ অধ্যয়ন করেছে কিন্তু সকল ব্রত পালন করেনি? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো বিদ্যা স্নাতক।
ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মানের উপর ভিত্তি করে বিভিন্ন উপাধি দেওয়া হতো। যারা সকল বেদ অধ্যয়ন করেছে কিন্তু ব্রত পালনে অমনোযোগী ছিল তাদের বিদ্যাস্নাতক উপাধি দেওয়া হতো। যারা ব্রত পালন করত কিন্তু বেদ অধ্যয়নে অপূর্ণ থাকত তাদের ব্রত স্নাতক বলা হতো। আবার যারা উভয়ই সম্পন্ন করত তারাই বিদ্যাব্রত স্নাতক উপাধি লাভ করত, যা সর্বোচ্চ সম্মানজনক উপাধি ছিল। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার একটি প্রধান ত্রুটি কী ছিল? বৃত্তি শিক্ষার উপর গুরুত্ব, সর্বজনীনতার অভাব, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের উপর নিয়ন্ত্রণ। কোনটা ঠিক? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার একটি প্রধান ত্রুটি কী ছিল? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো সর্বজনীনতার অভাব। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার একটি প্রধান সীমাবদ্ধতা ছিল এর সর্বজনীনতার অভাব। এই শিক্ষা ব্যবস্থা মূলত ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের জন্য সংরক্ষিত ছিল এবং শূদ্রদের জন্য কোনো প্রথাগত শিক্ষার ব্যবস্থা ছিল না। এর ফলে সমাজের একটি বৃহৎ অংশ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতো, যা সমাজের বৈষম্যকে আরও বাড়িয়ে তুলত। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি কী? কর্মফল থেকে মুক্তি, শোক ও দুঃখ থেকে মুক্তি, জরা ও ব্যাধি থেকে মুক্তি। উপরের সবগুলি সঠিক। বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি কী? কর্মফল থেকে মুক্তি, শোক ও দুঃখ থেকে মুক্তি, জরা ও ব্যাধি থেকে মুক্তি। উপরের সবগুলি সঠিক। কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো উপরের সবগুলিই সঠিক। বৌদ্ধ ধর্মের মূল ভিত্তি হলো জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা। গৌতম বুদ্ধের চতুরার্য সত্যে এই দুঃখের কারণ ও তার নিবৃত্তির পথ বর্ণিত আছে। এই দুঃখের মধ্যে রয়েছে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, শোক ও অপ্রিয় বস্তুর সাথে মিলন। কর্মফল থেকেও মুক্তি লাভের কথা বলা হয়েছে, যা বৌদ্ধ ধর্মের নির্বাণ লাভের একটি গুরুত্বপূর্ণ দিক। পরের প্রশ্ন, বৌদ্ধ শিক্ষার একটি অন্যতম প্রধান লক্ষ্য কী ছিল? মোক্ষ লাভ, পরাবিদ্যা ও অপরাবিদ্যা, চারিত্রিক উন্নতি সাধন, জ্ঞান ও নৈপুণ্য বৃদ্ধি। বৌদ্ধ শিক্ষার একটি অন্যতম প্রধান লক্ষ্য কী ছিল? মোক্ষ লাভ, অ্যাটেনিং মোক্ষ, পরাবিদ্যা ও অনুশীলন, প্র্যাকটিসিং পরাবিদ্যা অ্যান্ড অপরাবিদ্যা, চারিত্রিক উন্নতি সাধন, ইমপ্রুভিং ক্যারেক্টার, জ্ঞান ও নৈপুণ্য বৃদ্ধি, ইনক্রিজিং নলেজ অ্যান্ড স্কিল। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো চারিত্রিক উন্নতি সাধন বা ইমপ্রুভিং ক্যারেক্টার। বৌদ্ধ শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য ছিল মানব জীবনের পরম সত্য উপলব্ধি করা এবং চারিত্রিক উন্নতি সাধন করা। এই শিক্ষার কেন্দ্রে ছিল শীল বা নৈতিক অনুশাসন। পঞ্চশীল নীতি এর মাধ্যমে শিক্ষার্থীদের সৎ পথে পরিচালিত করা হতো, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক চরিত্রের বিকাশে সাহায্য করত। এখান থেকে তোমরা পঞ্চশীল নীতি সম্পর্কেও জানলে। তো পঞ্চশীল নীতি থেকেও প্রশ্ন আসলে কিন্তু বলতে পারবে যে এর মাধ্যমে শিক্ষার্থীর সৎ পথে চালিত করা হতো, যা তাদের ব্যক্তিগত সামাজিক চরিত্রের বিকাশে সাহায্য করতো। আর এটা কাদের? বৌদ্ধদের। পরবর্তী প্রশ্ন দেখে নিই। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা পঞ্চশীল নীতি কিসের সাথে সম্পর্কিত? শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, চারিত্রিক বিকাশ, শিক্ষণ পদ্ধতি। একটু আগেই আমরা পড়লাম। এইরকম প্রশ্নও কিন্তু আসতে পারে। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় পঞ্চশীল নীতি কিসের সাথে সম্পর্কিত? শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, চারিত্রিক বিকাশ, শিক্ষণ পদ্ধতি। দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো চারিত্রিক বিকাশ। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় পঞ্চশীল নীতি ছিল চরিত্র গঠনের একটি মৌলিক অংশ। এই নীতির মধ্যে ছিল 5টি অনুশাসন: জীব হত্যা থেকে বিরত থাকা, চুরি না করা, মিথ্যা না বলা, মাদক গ্রহণ না করা এবং ব্যভিচার থেকে বিরত থাকা। এই 5টা অনুশাসনই পঞ্চশীল। এই নীতিগুলো অনুসরণ করে শিক্ষার্থীরা তাদের নৈতিক ও চারিত্রিক ভিত্তি শক্তিশালী করত। পরের প্রশ্ন, বৌদ্ধ যুগে শিক্ষারম্ভের প্রারম্ভিক অনুষ্ঠানকে কি বলা হতো? উপনয়ন, সমাবর্তন, প্রবজ্জা, উপসম্পদা। বৌদ্ধ যুগে শিক্ষারম্ভের প্রারম্ভিক অনুষ্ঠানকে কি বলা হতো? উপনয়ন, সমাবর্তন, প্রবজ্জা, উপসম্পদা। কোনটা ঠিক? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো প্রবজ্জা। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার উপনয়নের মতোই শিক্ষার সূচনা লগ্নে একটি অনুষ্ঠান হতো, যাকে প্রবজ্জা বলা হতো। এই অনুষ্ঠানটি সাধারণত 8 বছর বয়সে হতো, যার পরে শিক্ষার্থীকে শ্রমণ বলা হতো এবং সে সংঘ বা মঠের তত্ত্বাবধানে শিক্ষা শুরু করত। পরের প্রশ্ন,
বৌদ্ধ শিক্ষায় উপসম্পদা কী ছিল? শিক্ষারম্ভের অনুষ্ঠান, শ্রমণদের পরবর্তী স্তর, গুরুপদ বা উপাধ্যায়, শিক্ষা সমাপ্তির অনুষ্ঠান। বৌদ্ধ শিক্ষায় উপসম্পদা কী ছিল? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো শ্রমণদের পরবর্তী স্তর। প্রবজ্জা অনুষ্ঠানের পর শিক্ষার্থী শ্রমণ হিসেবে পরিচিত হতো এবং সঙ্গে তার শিক্ষাজীবন শুরু করত। 20 বছর বয়সে কঠোর অধ্যয়ন এবং নৈতিক জীবনে উত্তীর্ণ হওয়ার পর একজন শ্রমণ উপসম্পদা নামক একটি উচ্চতর স্তরে উন্নীত হতে পারত, যার মাধ্যমে সে পূর্ণাঙ্গ ভিক্ষু বা ভিক্ষুণী হিসেবে স্বীকৃত হতো। পরের প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মঠে কত বছর থাকতে হতো? 8 বছর, 12 বছর, 20 বছর, 8 থেকে 30 বছর। 8 ইয়ার্স, 12 ইয়ার্স, 20 ইয়ার্স, 8 to 30 ইয়ার্স। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মঠে কত বছর থাকতে হতো? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো 8 থেকে 30 বছর। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সময়কাল ছিল দীর্ঘস্থায়ী। সাধারণত প্রবর্চা অনুষ্ঠান 8 বছর বয়সে হতো এবং উপসম্পদা অনুষ্ঠানে উত্তীর্ণ হতে একজন শ্রমণের বয়স অন্তত 20 বছর হতে হতো। এরপরও গুরুপদ বা উপাধ্যায় হওয়ার জন্য আরও উচ্চতর শিক্ষা প্রয়োজন হতো, যা 30 বছর বয়স পর্যন্ত চলতে পারত। অর্থাৎ শিক্ষা জীবনের সময়কাল 8 থেকে 30 বছর পর্যন্ত বিস্তৃত ছিল। পরের প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় কোন ধরনের শিক্ষাদান পদ্ধতির প্রচলন ছিল না? মৌখিক পদ্ধতি বা ওরাল মেথড, বিতর্ক ও আলোচনা বা ডিবেট অ্যান্ড ডিসকাশন, মুখস্থ ও আবৃত্তি, রোট লার্নিং অ্যান্ড রিসাইটেশন, লিখিত পরীক্ষা বা রিটন এক্সামিনেশন। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় কোন ধরনের শিক্ষাদান পদ্ধতির প্রচলন ছিল না? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো লিখিত পরীক্ষা বা রিটেন এক্সামিনেশনস। বৌদ্ধ যুগে শিক্ষণ পদ্ধতি ছিল মূলত মৌখিক। মৌখিক আবৃত্তি, আলোচনা, বিতর্ক এবং প্রশ্ন উত্তর পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান প্রদান করা হতো। এই সময়ে লিখিত পরীক্ষার কোনো সুনির্দিষ্ট উল্লেখ পাওয়া যায় না। জ্ঞান যাচাইয়ের জন্য মৌখিক পরীক্ষা, বিতর্ক এবং পণ্ডিতদের সামনে নিজেদের জ্ঞান প্রদর্শনের ব্যবস্থা ছিল। পরের প্রশ্ন, বৌদ্ধ যুগে শিক্ষাদানে কোন দুটি শ্রেণীর শিক্ষক ছিলেন? বৌদ্ধ যুগে শিক্ষাদানে কোন দুটি শ্রেণীর শিক্ষক ছিলেন? আচার্য ও উপাধ্যায়, উপাধ্যায় ও কর্মাচার্য, আচার্য ও কর্মাচার্য, গুরু ও আচার্য। বৌদ্ধ যুগে শিক্ষাদানে কোন দুটি শ্রেণীর শিক্ষক ছিলেন? আচার্য ও উপাধ্যায়, উপাধ্যায় ও কর্মাচার্য, আচার্য ও কর্মাচার্য, গুরু ও আচার্য। কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো উপাধ্যায় ও কর্মাচার্য। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় 2 শ্রেণীর শিক্ষক ছিলেন। উপাধ্যায় ছিলেন সেই শিক্ষাগুরুরা যারা সরাসরি শিক্ষাদানে নিযুক্ত ছিলেন। অন্যদিকে কর্মাচার্য ছিলেন যারা শিক্ষার্থীদের ব্যবহার ও নৈতিক অনুশাসন বিষয়ে প্রশিক্ষণ দিতেন। এই দ্বৈত ব্যবস্থা শিক্ষার্থীদের জ্ঞানার্জন এবং চরিত্র গঠনের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখত। পরের প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় 10টি শীল কিসের সাথে সম্পর্কিত ছিল? শিক্ষার্থীদের কর্তব্য, গুরুর কর্তব্য, শৃঙ্খলা অনুশাসন, নারী শিক্ষা। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় 10টি শীল কিসের সাথে সম্পর্কিত ছিল? শিক্ষার্থীদের কর্তব্য, গুরুর কর্তব্য, শৃঙ্খলা অনুশাসন, নারী শিক্ষা। দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো শৃঙ্খলা অনুশাসন। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় কঠোর শৃঙ্খলা অনুশাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। শিক্ষার্থীদের সঙ্গে নিয়মকানুন মেনে চলতে হতো। এই অনুশাসনেরই একটি অংশ ছিল 10টি শীল, যা প্রতিটি শ্রমণের জন্য কঠোরভাবে পালনীয় ছিল। এটি ছিল পঞ্চশীলের একটি উন্নততর রূপ, যা আরও গভীর নৈতিক জীবনযাপনের নির্দেশনা দিত। পরের প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রথমে সঙ্ঘে কাদের প্রবেশে বুদ্ধদেবের অমত ছিল? শূদ্র, নারী, গৃহস্থ, ভিক্ষু। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় প্রথমে সঙ্ঘে কাদের প্রবেশে বুদ্ধদেবের অমত ছিল? শূদ্র, নারী, গৃহস্থ, ভিক্ষু। দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো নারী।
বৌদ্ধ ধর্মের শুরুর দিকে বুদ্ধ প্রথমে সঙ্ঘে নারীদের প্রবেশে আপত্তি জানিয়েছিলেন। তিনি মনে করতেন নারীদের অন্তর্ভুক্তিতে সঙ্ঘের পবিত্রতা ও শৃঙ্খলা ব্যাহত হতে পারে। তবে পরবর্তী সময়ে তার প্রধান শিষ্য আনন্দ ও অন্যান্যদের অনুরোধে তিনি নারীদের জন্য ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা করার অনুমতি দিয়েছিলেন। এটা মনে রেখো, তার প্রধান শিষ্য আনন্দ ও অন্যান্যদের অনুরোধে তিনি নারীদের জন্য ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা করার অনুমতি দিয়েছিলেন। পরের প্রশ্ন, বৌদ্ধ যুগে চিকিৎসা শাস্ত্র শিক্ষার প্রধান কেন্দ্র কোনটি ছিল? নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, অনন্তপুরী বিশ্ববিদ্যালয়। বৌদ্ধ যুগে চিকিৎসা শাস্ত্র শিক্ষার প্রধান কেন্দ্র কোনটা ছিল? নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, অনন্তপুরী বিশ্ববিদ্যালয়। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। বৌদ্ধ যুগে বিশেষ করে বৃত্তি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হতো। চিকিৎসা শাস্ত্র ছিল একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এই বিষয়ে শিক্ষার একটি প্রধান কেন্দ্র ছিল। এখানকার স্নাতকগণ চিকিৎসা শাস্ত্রে খুব দক্ষ হিসেবে পরিচিত ছিল এবং দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে আসতো। পরের প্রশ্ন, হিউয়েন-সাংয়ের বিবরণ থেকে কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য জানা যায়? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, বল্লভী বিশ্ববিদ্যালয়। কোনটা ঠিক? হিউয়েন-সাংয়ের বিবরণ থেকে কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য জানা যায়? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক তথ্য চীনা পরিব্রাজক হিউয়েন-সাংয়ের বিবরণ থেকে জানা যায়। তিনি নিজে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন এবং এর শিক্ষা ব্যবস্থা, গ্রন্থাগার এবং হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতি সম্পর্কে বিশদ বর্ণনা লিপিবদ্ধ করেছেন, যা এই প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরে। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? নাগার্জুন, ধর্মপাল, শিলভদ্র, হিউয়েন-সাং। নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? নাগার্জুন, ধর্মপাল, শিলভদ্র, হিউয়েন-সাং। কোনটা ঠিক? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো শিলভদ্র। চীনা পরিব্রাজক হিউয়েন-সাং যখন নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তখন তার উপাচার্য ছিলেন শিলভদ্র। তিনি একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন এবং বৌদ্ধ দর্শন, বিশেষ করে যোগাচার দর্শনে তার অগাধ জ্ঞান ছিল। তার পাশাপাশি নাগার্জুন এবং ধর্মপালের মতো বিখ্যাত পণ্ডিতগণও এই প্রতিষ্ঠানে অধ্যাপনা করতেন। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ব্যয়ভার কিভাবে নির্বাহ করা হতো? শিক্ষার্থীদের থেকে অর্থ গ্রহণ করে, রাজাদের আর্থিক আনুকূল্যে, বিত্তশালী ব্যক্তিদের দানে, উভয় বি এবং সি। নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ব্যয়ভার কিভাবে নির্বাহ করা হতো? শিক্ষার্থীদের থেকে অর্থ গ্রহণ করে, রাজাদের আর্থিক আনুকূল্যে, বিত্তশালী ব্যক্তিদের দানে, উভয় বি এবং সি। কোনটা ঠিক? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো উভয় বি এবং সি। নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ছিল সম্পূর্ণরূপে অবৈতনিক। শিক্ষার্থীদের থাকা, খাওয়া, পোশাক পরিচ্ছদ এবং চিকিৎসার সমস্ত ব্যয় বিনামূল্যে সরবরাহ করা হতো। এই বিপুল ব্যয়ভার নির্বাহ করা হতো রাজাদের আর্থিক অনুদান এবং সমাজের বিত্তশালী ব্যক্তিদের দানে। এটি সমাজের প্রতি শিক্ষার গুরুত্বের একটি প্রতিফলন। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের নাম কি ছিল? রত্নসাগর, রত্নদধি, রত্নরঞ্জক। ওপরের সবগুলোই সঠিক। নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের নাম কি ছিল? রত্নসাগর, রত্নদধি, রত্নরঞ্জক। ওপরের সবগুলোই সঠিক। সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো উপরের সবগুলোই সঠিক। নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারটি ছিল অত্যন্ত বিশাল এবং এর 3টি প্রধান ভবন ছিল। মনে রাখবে, এগুলো প্রশ্ন আসতে পারে। এই ভবনগুলির নাম ছিল রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক। এই গ্রন্থাগারে হাজার হাজার পুঁথি সংরক্ষিত ছিল, যা জ্ঞানার্জনের একটি বিশাল উৎস ছিল। পরের প্রশ্ন, কে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? রাজা ধর্মপাল, রাজা দেবপাল, মহামতি সম্রাট অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য। কে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? রাজা ধর্মপাল, রাজা দেবপাল, মহামতি সম্রাট অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো রাজা ধর্মপাল।
বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় পাল যুগে রাজা ধর্মপাল নবম শতাব্দীতে প্রতিষ্ঠা করেন। এটি ছিল নালন্দার পরে পাল সাম্রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শিক্ষাকেন্দ্র এবং বৌদ্ধ ধর্ম ও দর্শনের একটি গুরুত্বপূর্ণ পীঠস্থান। এটি ভাগলপুরের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত ছিল। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য যুগে গুরুপাক খাদ্য কী ছিল? ব্রাহ্মণ্য যুগে গুরুপাক খাদ্য কী ছিল? হোয়াট ওয়াজ গুরুপাক খাদ্য ইন দ্য ব্রাহ্মণিক পিরিয়ড? ছাত্রদের জন্য উপযুক্ত খাবার, ফুড সুইটেবল ফর স্টুডেন্টস, নিষিদ্ধ খাবার ফরবিডেন ফুড, শিক্ষকদের জন্য বিশেষ খাবার স্পেশাল ফুড ফর টিচার্স, অতিরিক্ত খাবার এক্সট্রা ফুড। ব্রাহ্মণ্য যুগে গুরুপাক খাদ্য কী ছিল? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো নিষিদ্ধ খাবার। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার কঠোর নিয়মানুবর্তিতা অনুযায়ী ব্রহ্মচর্য পালনকারী শিক্ষার্থীদের জন্য কিছু খাবার নিষিদ্ধ ছিল। এর মধ্যে গুরুপাক খাদ্য, অর্থাৎ যা সহজে হজম হয় না এমন খাদ্যকে গুরুপাক খাদ্য বলা হতো। এছাড়া মিষ্টি ও সুগন্ধি দ্রব্য থেকেও তাদের বিরত থাকতে হতো, যাতে মন সংহত থাকে এবং আধ্যাত্মিক লক্ষ্য থেকে বিচ্যুত না হয়। পরের প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় ভিক্ষু বা ভিক্ষুণী কাদের বলা হতো? গুরুদের বা টিচার্স, সন্ন্যাসীদের বা সন্ন্যাসিস, শিক্ষান্তে পুরুষ ও মহিলা শিক্ষার্থীদের, মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্ট আফটার কমপ্লিটিং এডুকেশন, যারা ভিক্ষা করতো, দোজ হু বেগড। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় ভিক্ষু এবং ভিক্ষুণী কাদের বলা হতো? গুরুদের, সন্ন্যাসীদের, শিক্ষান্তে পুরুষ ও মহিলা শিক্ষার্থীদের, যারা ভিক্ষা করতো তাদের। দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো শিক্ষান্তে পুরুষ ও মহিলা শিক্ষার্থীদের। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় উপসম্পদা অনুষ্ঠানের পর শিক্ষাজীবন সম্পন্নকারী পুরুষ শিক্ষার্থীদের ভিক্ষু এবং মহিলা শিক্ষার্থীদের ভিক্ষুণী বলা হতো। এই উপাধির মাধ্যমে তারা সংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃত হতো এবং ধর্মপ্রচারে অংশ নিতে পারত। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষায় শিক্ষার্থীর উপাধি বিদ্যাব্রত স্নাতক কখন দেওয়া হতো? যখন শিক্ষার্থী সকল ব্রত পালন করত, যখন শিক্ষার্থী সকল বেদ অধ্যয়ন করত, যখন শিক্ষার্থী সকল বেদ ও ব্রত নিষ্ঠার সাথে পালন করত, যখন শিক্ষার্থী ব্রহ্মচর্যাশ্রমে প্রবেশ করত। ব্রাহ্মণ্য শিক্ষায় শিক্ষার্থীর উপাধি বিদ্যাব্রত স্নাতক কখন দেওয়া হতো? যখন শিক্ষার্থী সকল ব্রত পালন করত, যখন শিক্ষার্থী সকল বেদ অধ্যয়ন করত, যখন শিক্ষার্থী সকল বেদ ও ব্রত নিষ্ঠার সাথে পালন করত, যখন শিক্ষার্থী ব্রহ্মচর্যাশ্রমে প্রবেশ করত। দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে যখন শিক্ষার্থী সকল বেদ ও ব্রত নিষ্ঠার সাথে পালন করত। ব্রাহ্মণ্য শিক্ষায় বিদ্যাব্রত স্নাতক উপাধিটি ছিল সর্বোচ্চ সম্মানজনক উপাধি। এই উপাধি সেই শিক্ষার্থীদের দেওয়া হতো যারা শুধুমাত্র সকল বেদই অধ্যয়ন করেনি, বরং ব্রহ্মচর্য জীবনের সমস্ত ব্রত কঠোর নিষ্ঠার সঙ্গে পালন করেছে। এটি ছিল জ্ঞান ও শৃঙ্খলার একটি সমন্বিত স্বীকৃতি। পরের প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ দিক কী ছিল? কেবলমাত্র মুখস্থ করা, শুধুমাত্র বক্তৃতা, আলোচনা, বিতর্ক ও প্রশ্ন উত্তর, শুধুমাত্র ত্রিপিটক অধ্যয়ন। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ দিক কী ছিল? কেবলমাত্র মুখস্থ করা, শুধুমাত্র বক্তৃতা, আলোচনা, বিতর্ক ও প্রশ্ন উত্তর, শুধুমাত্র ত্রিপিটক অধ্যয়ন। দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো আলোচনা, বিতর্ক ও প্রশ্ন উত্তর, ডিসকাশন, ডিবেট অ্যান্ড কোশ্চেন অ্যান্সার। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি ছিল অত্যন্ত কার্যকরী এবং ইন্টারেক্টিভ। মৌখিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে আলোচনা, বিতর্ক এবং প্রশ্ন উত্তর পর্বের প্রচলন ছিল। এই পদ্ধতিগুলি শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বিষয়বস্তু সম্পর্কে গভীর ধারণা তৈরি করতে সাহায্য করত। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় অন্তেবাসী বা আচার্য কুলবাসী কাকে বলা হতো? শিক্ষককে, দ্য টিচার, গুরু পরিবারের সদস্যকে, দ্য মেম্বার অব দ্য গুরুস ফ্যামিলি, শিষ্যকে, দ্য ডিসাইপল, রাজার ছেলেকে, দ্য কিংস সন। কোনটা ঠিক? সঠিক উত্তর দেখে নেব আমরা। সঠিক উত্তর হলো শিষ্যকে, দ্য ডিসাইপল। ব্রাহ্মণ্য যুগে গুরু শিষ্য সম্পর্ক ছিল পারিবারিক বন্ধনের মতো। শিক্ষাকালের পূর্ণ সময় শিক্ষার্থীকে গুরুগৃহে থাকতে হতো এবং গুরু পরিবারের একজন সদস্য হিসেবে বিবেচিত হতো। এই কারণে শিষ্যকে অন্তেবাসী বা আচার্য কুলবাসী বলা হতো, যার অর্থ হলো গুরুর পরিবারের সদস্য যে কাছে থাকে। পরের প্রশ্ন,
বৌদ্ধ যুগে শিক্ষার প্রসারের জন্য ধনী ব্যক্তিরা কী করতেন? শিক্ষার্থীদের অর্থ প্রদান করতেন, মঠগুলিকে আর্থিক সাহায্য দান করতেন, মঠ স্থাপন করতেন, শুধুমাত্র মেধাবী ছাত্রদের সাহায্য করতেন। কোনটা ঠিক? বৌদ্ধ যুগে শিক্ষার প্রসারের জন্য ধনী ব্যক্তিরা কী করতেন? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো মঠগুলিকে আর্থিক সাহায্য দান করতেন। বৌদ্ধ যুগে শিক্ষার প্রসারের জন্য রাজা, রানী এবং সমাজের বিত্তশালী ব্যক্তিরা উদারভাবে মঠগুলিকে আর্থিক সাহায্য দান করতেন। এই অনুদানের মাধ্যমেই মঠগুলির সমস্ত ব্যয় নির্বাহ করা হতো এবং শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা ও অন্যান্য সুবিধা প্রদান সম্ভব হতো। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি কোন কোন দেশে ছড়িয়ে পড়েছিল? চীন, তিব্বত, সুমাত্রা, জাভা, শ্রীলঙ্কা, কোরিয়া, বার্মা, ভারত, নেপাল, ভুটান, উভয় এ এবং বি। কোনটা ঠিক? নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি কোন কোন দেশে ছড়িয়ে পড়েছিল? চীন, তিব্বত, সুমাত্রা, জাভা, শ্রীলঙ্কা, কোরিয়া, বার্মা, ভারত, নেপাল, ভুটান, উভয় এ এবং বি। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো উভয় এ এবং বি। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। এর খ্যাতি এতটাই ছিল যে শুধুমাত্র ভারত নয়, চীন, তিব্বত, সুমাত্রা, জাভা, শ্রীলঙ্কা, কোরিয়া, বার্মা বা মায়ানমার প্রভৃতি বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়ন করতে আসতো। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার শিক্ষণ পদ্ধতির দ্বিতীয় পর্যায় কী ছিল? উপক্রম, শ্রবণ, আবৃত্তি, শ্রবণ ও আবৃত্তি উভয়ই। কোনটা ঠিক? ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতির দ্বিতীয় পর্যায় কী ছিল? আগেই কোশ্চেনে এক্সপ্লেনেশনে আলোচনা করেছি। এর সঠিক উত্তর হলো শ্রবণ ও আবৃত্তি উভয়ই। ব্রাহ্মণ্য শিক্ষণ পদ্ধতিতে প্রথম পর্যায় ছিল উপক্রম বা প্রস্তুতির পর্ব, এরপর দ্বিতীয় পর্যায়ে শ্রবণ বা আবৃত্তি। গুরু যে মন্ত্র বা শ্লোক উচ্চারণ করতেন শিষ্যরা তা মনোযোগ সহকারে শুনতেন এবং তারপর সমস্বরে তা পুনরাবৃত্তি করতেন। এই পদ্ধতিটি বিষয়বস্তু মুখস্থ করতে এবং মনে রাখতে সাহায্য করত। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য যুগে অপরাবিদ্যা কী ছিল? মোক্ষ লাভের জন্য জ্ঞান, ব্রহ্মজ্ঞান, পার্থিব জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, বেদ সম্পর্কিত জ্ঞান। ব্রাহ্মণ্য যুগে অপরাবিদ্যা কী ছিল? মোক্ষ লাভের জন্য জ্ঞান, ব্রহ্মজ্ঞান, পার্থিব জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান, বেদ সম্পর্কিত জ্ঞান। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো পার্থিব জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান। ব্রাহ্মণ্য শিক্ষায় জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হতো, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। অপরাবিদ্যা ছিল জাগতিক বা পার্থিব জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান। এর মধ্যে শিল্প, কলা, বিজ্ঞান, চিকিৎসাবিদ্যা, কৃষি, বাণিজ্য ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল, যা মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য অপরিহার্য ছিল। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষায় ক্ষত্রিয় শিক্ষার্থীদের পাঠ্যক্রমে কি অন্তর্ভুক্ত ছিল না? ব্রাহ্মণ্য শিক্ষায় ক্ষত্রিয় শিক্ষার্থীদের পাঠ্যক্রমে কি অন্তর্ভুক্ত ছিল না? রাজনীতি বা পলিটিক্স, ধর্মনীতি বা রিলিজিয়াস প্রিন্সিপালস, অস্ত্রের প্রয়োগ কৌশল, অ্যাপ্লিকেশন টেকনিক্স অফ ওয়েপন্স, পৌরোহিত্য করা, পারফর্মিং প্রাইস্থোট। কোনটা ঠিক? রাজনীতি, ধর্মনীতি, অস্ত্রের প্রয়োগ কৌশল, পৌরোহিত্য করা। সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো পৌরোহিত্য করা। ব্রাহ্মণ্য শিক্ষায় প্রতিটি বর্ণের জন্য নির্দিষ্ট পাঠ্যক্রম ছিল। ক্ষত্রিয় শিক্ষার্থীদের জন্য রাজনীতি, ধর্মনীতি, অস্ত্রের প্রয়োগ কৌশল, যুদ্ধ পরিচালনা এবং ব্যূহ রচনা অন্তর্ভুক্ত ছিল। তাদের প্রধান লক্ষ্য ছিল শাসন ও যুদ্ধবিদ্যা অর্জন। অন্যদিকে পৌরোহিত্য করা ছিল ব্রাহ্মণ শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। পরের প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় অভিধর্ম পিটক গ্রন্থে কিসের আলোচনা হয়েছে? বুদ্ধদেবের বাণী, ভিক্ষু ও শ্রমণদের কর্তব্য, তত্ত্ব ও দর্শন, বৌদ্ধ সংঘের নিয়মকানুন। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় অভিধর্ম পিটক গ্রন্থে কিসের আলোচনা হয়েছে? সেইং অফ বুদ্ধা, ডিউটিজ অফ মাংস অ্যান্ড শ্রামানাস, থিওরি অ্যান্ড ফিলোসফি, রুলস অফ বুদ্ধিস্ট সংঘ। কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো তত্ত্ব ও দর্শন, থিওরি অ্যান্ড ফিলোসফি। বৌদ্ধ ধর্মের মূল ধর্মগ্রন্থ ত্রিপিটক তিনটি ভাগে বিভক্ত। অভিধর্ম পিটক গ্রন্থে বৌদ্ধ ধর্মের গভীর দার্শনিক ও মনস্তাত্ত্বিক তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। সূত্র পিটককে বুদ্ধদেবের বাণী ও উপদেশ
নিয়ে আলোচনা করা হয়েছে এবং বিনয় পিটকে ভিক্ষু ও ভিক্ষুণীদের জন্য নির্ধারিত নিয়মকানুন লিপিবদ্ধ আছে। খুব ইম্পর্টেন্ট, মনে রেখো এটা। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা ধর্মপাল, সম্রাট অশোক, কুমারগুপ্ত, শিলভদ্র। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখে নিই সঠিক উত্তর কি। খুব সোজা, অনেকেই জানো। রাজা ধর্মপাল, সম্রাট অশোক, কুমারগুপ্ত, শিলভদ্র। সঠিক উত্তর হলো সম্রাট অশোক। নালন্দা বিশ্ববিদ্যালয়টি ছিল ভগবান বুদ্ধদেবের প্রিয় শিষ্য সারিপুত্রের জন্মভিটে। এখানে সম্রাট অশোক একটি বিহার প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তীতে একটি বিশাল বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। গুপ্ত সম্রাট কুমারগুপ্তের সময় এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাতি লাভ করে। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষায় বৈশ্য শিক্ষার্থীদের জন্য কী ধরনের শিক্ষা অন্তর্ভুক্ত ছিল? যুদ্ধকৌশল, বেদাঙ্গ, পুরাণ, কৃষি ও বাণিজ্য, রাজনীতি। সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো কৃষি ও বাণিজ্য। ব্রাহ্মণ্য শিক্ষায় বৈশ্য শিক্ষার্থীদের জন্য তাদের পৈতৃক বৃত্তি সম্পর্কিত শিক্ষা অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে কৃষি, পশুপালন, বাণিজ্য, জমির গুণাগুণ নির্ণয়, দ্রব্য সংরক্ষণ এবং বিভিন্ন দেশের ভাষা ও ভৌগোলিক অবস্থান সম্পর্কে জ্ঞান অন্তর্ভুক্ত ছিল, যা তাদের পেশাদার জীবনের জন্য অপরিহার্য ছিল। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? বৃত্তি শিক্ষার ওপর গুরুত্ব, ধর্মশিক্ষা, ধর্মভিত্তিক শিক্ষা, গণশিক্ষা, নারী শিক্ষা। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? বৃত্তি শিক্ষার ওপর গুরুত্ব, এমফাসিস অন ভোকেশনাল এডুকেশন, ধর্মভিত্তিক শিক্ষা, রিলিজিয়াস বেসড এডুকেশন, গণশিক্ষা বা মাস এডুকেশন, নারী শিক্ষা বা ফিমেল এডুকেশন। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ধর্মভিত্তিক শিক্ষা বা রিলিজিয়াস বেসড এডুকেশন। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা মূলত ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ছিল ব্রহ্মজ্ঞান লাভ এবং ধর্মীয় অনুশাসন ও রাজনীতি শেখানো। শিক্ষা, জীবন, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস, এই চারটি আশ্রমের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল, যা ধর্মীয় জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ছিল। পরের প্রশ্ন দেখে নিই। বৌদ্ধ যুগে মঠে নারী ভিক্ষুণীদের জন্য অতিরিক্ত কয়টি নিয়ম ছিল? 10টি, 12টি, 2টি, কোনো অতিরিক্ত নিয়ম ছিল না। সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো 12টি। বৌদ্ধ ধর্মে নারীদের ভিক্ষুণী হিসেবে গ্রহণ করার পর শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের জন্য সাধারণ নিয়মের পাশাপাশি আরও 12টি অতিরিক্ত নিয়ম প্রবর্তন করা হয়েছিল। এই নিয়মগুলি ভিক্ষুণীদের আচরণ ও জীবনযাপনের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করত। পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় গুরু শিষ্যের সম্পর্কের ভিত্তি কী ছিল? ভয়ের সম্পর্ক, আর্থিক সম্পর্ক, পারস্পরিক একাত্মবোধ ও স্নেহ ভালোবাসা, দাস মালিক সম্পর্ক। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় গুরু শিষ্যের সম্পর্কের ভিত্তি কী ছিল? রিলেশনশিপ অফ ফিয়ার, ফিনান্সিয়াল রিলেশনশিপ, মিউচুয়াল ওয়ারনেস অ্যান্ড অ্যাফেকশন, মাস্টার স্লেভ রিলেশনশিপ। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো পারস্পরিক একাত্মবোধ ও স্নেহ ভালোবাসা, মিউচুয়াল ওয়ারনেস অ্যান্ড অ্যাফেকশন। ব্রাহ্মণ্য যুগে গুরু ও শিষ্যের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর ও পবিত্র। এটি শুধুমাত্র শিক্ষক ছাত্রের সম্পর্ক ছিল না, বরং পারিবারিক বন্ধনের মতো ছিল। গুরু শিষ্যকে নিজের সন্তানের মতো দেখতেন এবং শিষ্য গুরুকে পিতার মতো শ্রদ্ধা ও সেবা করত। এই সম্পর্কের ভিত্তি ছিল পারস্পরিক সম্মান, স্নেহ, ভালোবাসা এবং বিশ্বাস। পরের প্রশ্ন, বৌদ্ধ শিক্ষায় শিক্ষার্থীরা কোন বিষয়গুলি ভ্রমণে গিয়ে শিখত? সাহিত্য ও শিল্পকলা, দর্শন ও তর্কশাস্ত্র, কৃষি ও বাণিজ্য। এই বিষয়ে কিছু বলা হয়নি। বৌদ্ধ শিক্ষায় শিক্ষার্থীরা কোন বিষয়গুলি ভ্রমণে গিয়ে শিখত? সাহিত্য ও শিল্পকলা, দর্শন ও তর্কশাস্ত্র, কৃষি ও বাণিজ্য। এই বিষয়ে কিছু বলা হয়নি। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো এই বিষয়ে কিছু বলা হয়নি। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য ভ্রমণের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করত, তবে ঠিক কোন বিষয়গুলো তারা ভ্রমণের সময় শিখত সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায় না। অনুমান করা হয় তারা বিভিন্ন স্থানে গিয়ে ধর্মীয় আলোচনায় অংশ নিত এবং ব্যবহারিক অভিজ্ঞতা লাভ করত।
পরের প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় কোন বর্ণে শিক্ষা গ্রহণের কোনো অধিকার ছিল না? খুবই সহজ প্রশ্ন, তোমরা প্রত্যেকেই জানো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো শূদ্র। এটা সবাই জানো, তাই আর আমি রিপিট করছি না। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ যুগে সিদ্ধ বিহারক কাকে বলা হতো? গুরুকে, শিষ্যকে, বৌদ্ধ বিহারকে, সন্ন্যাসীকে? বৌদ্ধ যুগে সিদ্ধ বিহারক কাকে বলা হতো? গুরুকে, শিষ্যকে, বৌদ্ধ বিহারকে, সন্ন্যাসীকে? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো শিষ্যকে। বৌদ্ধ যুগে একজন শিষ্যের দায়িত্ব পূর্ব থেকেই নির্ধারিত থাকত এবং তাকে সিদ্ধ বিহারক বলা হতো। এই উপাধিটি ইঙ্গিত করত যে সে তার শিক্ষকের তত্ত্বাবধানে থাকার জন্য প্রস্তুত এবং নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলবে। পরের প্রশ্ন, বৌদ্ধ যুগের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি আন্তর্জাতিক মানের ছিল? নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলা, বল্লভী, অদন্তপুরী, জগদ্দল? উভয় এ এবং বি, কোনোটিই নয়। বৌদ্ধ যুগের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি আন্তর্জাতিক মানের ছিল? সঠিক উত্তর কি? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো উভয় এ এবং বি। প্রাচীন ভারতে বৌদ্ধ যুগে নালন্দা, বল্লভী, বিক্রমশিলা, অদন্তপুরী এবং জগদ্দলের মতো বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এই সবগুলোই ছিল আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, যেখানে ভারত ছাড়াও বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে আসতো। এইসব প্রতিষ্ঠান ছিল বৌদ্ধ ধর্ম, দর্শন এবং বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার কেন্দ্র। পরের প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন সেনাপতির আক্রমণে ধ্বংস হয়ে যায়? আলাউদ্দিন খিলজি, বখতিয়ার খিলজি, মোহাম্মদ ঘোরি, সুলতান মাহমুদ? নালন্দা বিশ্ববিদ্যালয় কোন সেনাপতির আক্রমণে ধ্বংস হয়ে যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো বখতিয়ার খলজি। ভারতের শিক্ষা ব্যবস্থায় নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল এক উজ্জ্বল নক্ষত্র, কিন্তু এই ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠানটি দ্বাদশ শতাব্দীতে মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আক্রমণে ধ্বংস হয়ে যায়। এই আক্রমণে বিশ্ববিদ্যালয়ের বিশাল গ্রন্থাগার ও অন্যান্য ভবন পুড়িয়ে দেওয়া হয়, যা ভারতীয় জ্ঞানভাণ্ডারের জন্য একটি অপূরণীয় ক্ষতি ছিল। পরের প্রশ্ন, মধ্যযুগে ভারতীয় শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মূল কারণ কী ছিল? ব্রাহ্মণ্য শিক্ষার দুর্বলতা, বৌদ্ধ ধর্মের পতন, মুসলিম শাসকদের আগমন ও স্থায়ী বসবাস, জনগণের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ কমে যাওয়া? মধ্যযুগে ভারতীয় শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মূল কারণ কী ছিল? দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো মুসলিম শাসকদের আগমন ও স্থায়ী বসবাস। ভারতের ইতিহাসে মধ্যযুগের সূচনা হয় মুসলিম শাসকদের আগমনের মাধ্যমে। তাদের সাম্রাজ্য স্থাপন ও স্থায়ী বসবাসের ফলে ভারতীয়দের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে আমূল পরিবর্তন আসে, যার মধ্যে শিক্ষা ব্যবস্থাও অন্তর্ভুক্ত ছিল। এর আগে প্রচলিত ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা তাদের রাজকীয় পৃষ্ঠপোষকতা হারায় এবং ইসলামিক জীবনাদর্শের উপর ভিত্তি করে একটি নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলে। পরের প্রশ্ন, ইসলামিক শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য কী ছিল? অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ইসলাম ধর্মের প্রচার, রাজনৈতিক ক্ষমতা লাভ, সামরিক দক্ষতা বৃদ্ধি? ইসলামিক শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য কী ছিল? অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ইসলাম ধর্মের প্রচার, রাজনৈতিক ক্ষমতা লাভ, সামরিক দক্ষতা বৃদ্ধি? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো ইসলাম ধর্মের প্রচার। ইসলামিক শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইসলাম ধর্মের প্রচার। কোরআনের নির্দেশ অনুসারে প্রত্যেক মুসলমানের পবিত্র কর্তব্য হল আল্লাহর বাণী জগতের মাঝে ছড়িয়ে দেওয়া। শিক্ষা ব্যবস্থা এই ধর্মীয় কর্তব্য পালনের জন্য একনিষ্ঠ মুসলিম সাধক তৈরি করতে সচেষ্ট ছিল। এর মাধ্যমে জ্ঞান অর্জনের পাশাপাশি আধ্যাত্মিক উন্নয়নকেও সমান গুরুত্ব দেওয়া হতো। পরের প্রশ্ন, মধ্যযুগে ইসলামিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার প্রারম্ভিক অনুষ্ঠানকে কি বলা হতো? উপনয়ন, প্রবজ্জা, বিসমিল্লাহ, সমাবর্তন? সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হলো বিসমিল্লাহ। মুসলিম শিক্ষার্থীদের শিক্ষা জীবন একটি বিশেষ অনুষ্ঠান দিয়ে শুরু হতো, যা বিসমিল্লাহ নামে পরিচিত। এটি সাধারণত 4 বছর 4 মাস 4 দিন বয়সে অনুষ্ঠিত হতো এবং এর মাধ্যমে শিশুরা আনুষ্ঠানিকভাবে কোরআন পাঠ এবং প্রাথমিক লেখাপড়া শুরু করত। এই অনুষ্ঠানটি ছিল তাদের শিক্ষার জীবনের একটি পবিত্র সূচনা। পরের প্রশ্ন,
মক্তব অনুষ্ঠানটি শিশুর কত বছর বয়সে অনুষ্ঠিত হতো? 4 বছর 4 মাস 4 দিন, 5 বছর 5 মাস 5 দিন, 6 বছর 6 মাস 6 দিন, 7 বছর 7 মাস 7 দিন। কোনটা ঠিক? মক্তব অনুষ্ঠানটি শিশুর কত বছর বয়সে অনুষ্ঠিত হতো? সঠিক উত্তর হলো 4 বছর 4 মাস 4 দিন। ইসলামিক ঐতিহ্য অনুসারে একটি শিশুর বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন পূর্ণ হতো তখন তার শিক্ষার হাতেখড়ি বা বিসমিল্লাহ অনুষ্ঠানটি মক্তবে অনুষ্ঠিত হতো। এটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং শিশুর বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় বিকাশের একটি প্রতীকী সূচনা ছিল। পরের প্রশ্ন, মক্তবগুলিতে মূলত কী শিক্ষা দেওয়া হতো? সাহিত্য, বিজ্ঞান, কোরআন পাঠ এবং প্রাথমিক লেখাপড়া ও অঙ্ক, তর্কশাস্ত্র ও আইন, সামরিক শিক্ষা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো কোরআন পাঠ এবং প্রাথমিক লেখাপড়া ও অঙ্ক। মক্তবগুলিতে শিশুদের জন্য কোরআন পাঠ, প্রাথমিক লেখাপড়া এবং অঙ্ক শেখানো হতো। এই শিক্ষা ছিল মৌলিক এবং ধর্মীয় শিক্ষার উপর কেন্দ্র করে গড়ে ওঠা। এর প্রধান উদ্দেশ্য ছিল শিশুদেরকে ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করা। পরের প্রশ্ন, মক্তব শব্দটি কোন আরবি শব্দ থেকে উদ্ভূত? দার্স, কুতুব, মক্তবা, কিরাআত। দার্স, কুতুব, মক্তবা, কিরাআত। মক্তব শব্দটি কোন আরবি শব্দ থেকে উদ্ভূত? দার্স, কুতুব, মক্তবা, কিরাআত। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো কুতুব। মক্তব শব্দটি আরবি শব্দ কুতুব থেকে এসছে, যার অর্থ হলো সেখানে লেখা হয়। এই নামের মাধ্যমেই বোঝা যায় যে এটি ছিল এমন একটি স্থান যেখানে শিশুর লেখা ও পড়া উভয়ই শিখত। পরের প্রশ্ন, মধ্যযুগে কোন মোগল সম্রাট পড়ালেখার পরিবর্তে লেখাপড়ার রীতির প্রচলন করেন? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। মধ্যযুগে কোন মোগল সম্রাট পড়ালেখার পরিবর্তে লেখাপড়ার রীতির প্রচলন করেন? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। দেখে নিই সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো আকবর। মোগল সম্রাট আকবর শিক্ষার একটি নতুন পদ্ধতি চালু করেন। তিনি লক্ষ্য করেন যে শিক্ষার্থীরা কেবল মুখস্থের উপর জোর দেয়, তাই তিনি পড়ালেখার পরিবর্তে লেখাপড়ার রীতির প্রচলন করেন, যেখানে প্রথমে লেখা শেখানো হতো এবং পরে তা পড়া হতো। এর মাধ্যমে মুখস্থবিদ্যার পরিবর্তে শব্দার্থ ও বোধের উপর জোর দেওয়া হতো। পরের প্রশ্ন, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক কেমন ছিল? কঠোর ও ভয়ভিত্তিক, দাস মালিকের মতো, পিতা পুত্রের মতো, বাণিজ্যিক এবং আর্থিক। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো পিতা পুত্রের মতো। মধ্যযুগের ইসলামিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক ছিল অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ এবং গভীর। এই সম্পর্ককে পিতা পুত্রের সম্পর্কের সাথে তুলনা করা হতো। শিক্ষক ছিলেন শিক্ষার্থীদের প্রতি স্নেহপরায়ণ ও নৈতিক আদর্শের প্রতীক, আর শিক্ষার্থীরা তাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করত। পরের প্রশ্ন, মুসলিম যুগে নারীদের শিক্ষার সুযোগ কেমন ছিল? নারী শিক্ষা ব্যাপকভাবে প্রচলিত ছিল, নারী শিক্ষা সম্পূর্ণরূপে অবহেলিত ছিল, শুধুমাত্র অভিজাত পরিবারের মেয়েরা গৃহে শিক্ষালাভের সুযোগ পেত, ছেলে মেয়েদের জন্য সমান সুযোগ ছিল। কোনটা ঠিক? মুসলিম যুগে নারীদের শিক্ষার সুযোগ কেমন ছিল? উইমেন্স এডুকেশন ওয়াজ ওয়াইডলি প্রিভ্যালেন্ট, ওমেন্স এডুকেশন ওয়াজ কমপ্লিটলি নেগলেক্টেড, only girls from aristocratic families had the opportunity to receive education at home, there were equal opportunities for boys and girls. কোনটা ঠিক? সঠিক উত্তর হলো শুধুমাত্র অভিজাত পরিবারের মেয়েরা গৃহে শিক্ষালাভের সুযোগ পেত। যদিও মুসলিম যুগে পর্দা প্রথা প্রচলিত ছিল, তবুও নারী শিক্ষার প্রচলন ছিল। তবে এই সুযোগ ছিল মূলত অভিজাত ও রাজকীয় পরিবারের নারীদের জন্য, যারা বাড়িতেই গৃহশিক্ষকের কাছে শিক্ষালাভ করতেন। ইতিহাসে সুলতানা রাজিয়া, চাঁদ সুলতানা এবং নূরজাহানের মতো বিদুষী নারীর উল্লেখ পাওয়া যায়, যা নারী শিক্ষার অস্তিত্ব প্রমাণ করে। পরের প্রশ্ন, মধ্যযুগে কোন সম্রাট পুরনো মাদ্রাসাগুলির মধ্যযুগে কোন সম্রাট পুরনো মাদ্রাসাগুলির সংস্কার করান এবং উপযুক্ত শিক্ষক নিয়োগ করেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। মধ্যযুগে কোন সম্রাট পুরনো মাদ্রাসাগুলির সংস্কার করান এবং উপযুক্ত শিক্ষক নিয়োগ করেন? সঠিক উত্তর হলো
জাহাঙ্গীর। মোগল সম্রাট জাহাঙ্গীর তার রাজত্বকালে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষ মনোযোগ দেন। তিনি পুরনো মাদ্রাসাগুলি সংস্কার করান, সেগুলিতে নতুন শিক্ষক নিয়োগ করেন এবং শিক্ষা কার্যক্রমকে নতুন করে সাজানোর জন্য জমি ও অর্থ দান করেন। পরের প্রশ্ন, মধ্যযুগে হিন্দুদের জন্য প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান কোনটি ছিল? মাদ্রাসা, পাঠশালা, টোল, দরগা। মধ্যযুগে হিন্দুদের জন্য প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান কোনটি ছিল? মাদ্রাসা, পাঠশালা, টোল, দরগা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো পাঠশালা। মধ্যযুগে মুসলিমদের জন্য মক্তব যেমন ছিল, তেমনি হিন্দুদের জন্য প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান ছিল পাঠশালা। এখানে গুরুমশাইরা শিশুদেরকে প্রাথমিক লেখাপড়া, অঙ্ক এবং ধর্মীয় রীতিনীতি শেখাতেন। পরের প্রশ্ন, মুসলিম যুগে ধর্মীয় ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জনকারীকে কোন উপাধি দেওয়া হতো? মুসলিম যুগে ধর্মীয় ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জনকারীকে কোন উপাধি দেওয়া হতো? তালিম, ফাজিল, কাবিল, স্নাতক। মুসলিম যুগে ধর্মীয় ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জনকারীকে কোন উপাধি দেওয়া হতো? তালিম, ফাজিল, কাবিল, স্নাতক। কোনটা ঠিক? যারা এই 60টা প্রশ্ন কমপ্লিট করছো বা করলে তারা অবশ্যই সুবিধা পাবে, অবশ্যই বেনিফিট পাবে। তাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, এবং তোমাদের আর কি ধরনের প্রশ্ন দরকার, কোথায় বুঝতে পারোনি সেগুলোও জানাতে পারো। তোমাদের যা বক্তব্য জানাতে পারো, নতুন কি ধরনের ভিডিও চাই সেটাও জানাতে পারো। দেখে নিই এর সঠিক উত্তর কি। সঠিক উত্তর হলো তালিম। মধ্যযুগে ইসলামিক শিক্ষায় ডিগ্রি প্রদানের ব্যবস্থা ছিল। যারা ধর্মীয় ক্ষেত্রে বিশেষ জ্ঞান অর্জন করত তাদের তালিম উপাধি দেওয়া হতো। এটি ছিল ধর্মীয় বিষয়ে পণ্ডিতদের জন্য একটি সম্মানজনক উপাধি। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরের ক্লাসে।